অবরুদ্ধ নিষেধ পর্ব 43 লেখিকা তেজস্মিতা মর্তুজা। তোমাদের সঙ্গে রয়েছে আমি প্রীতম। তো চলো শুরু করা যাক। অন্তু যখন উঠে দরজার দিকে এগিয়ে যাবে, জয় বাহু চেপে ধরল। ঘরবালি, যাচ্ছ কোথায়? অন্তু তাকাতেই চোখ বুজে মাথা ঝাড়া দিয়ে চোখ ঝাপটে ফের বলল, কোথায় ছুটলে? অন্তু হতবাক হয়ে গেল। জয় জানায়, এ বাড়ির বউয়েরা যখন তখন বাপের বাড়ি যায় না। ভাবিকে দেখেছো একবারও বাপের বাড়ি যেতে? পাগলামি করছেন আপনি? অন্তুর কণ্ঠে বিস্ময়, তার কণ্ঠস্বর কাঁপছে। না, পাগলামি করবো কোন সুখে? আমি একটা ভালো জাতের মাতাল, পাগল না। জয়ের রসিকতা সহ্য হলো না অন্তুর, ব্যাকুল হয়ে পড়ল। অন্তিকের দেখার মতো না, দেখে এসেছি রাতে। অন্তু তড়িতাহতের মতো ছিটকে তাকায়। জয় অপ্রস্তুত হবার নাটক করে যেন ভ্রু উঁচিয়ে ঠোঁট বেঁকিয়ে ঘাড় চুলকায়। অন্তু খানিকক্ষণ কথা বলতে পারে না, পরে নিস্তেজ গলায় বলল, কি অপরাধ করেছিল আপনাদের কাছে আমার ভাবির গর্ভের সন্তান? জয় দুপাশে মাথা নাড়ে। জন্মের আগে কেউ অপরাধ করে না। অন্তু হাত ছাড়ানোর চেষ্টা করলো একবার, পরে থেমে গেল। দৃষ্টি সরালো না জয়ের মুখ থেকে। পাগলের মতো অল্প হাসল। আমি করেছি অপরাধ, বলছেন না কেন? জয় দরজাটা এক হাতে আটকে দিয়ে অন্তুকে টেনে এনে বিছানায় বসিয়ে কপালে একটা চুমু খেয়ে সিগারেট চালালো। অন্তু বিছানায় আঘাত করে হাত দিয়ে, সিট, অপরাধ করলাম আমি, আর ওই বাচ্চারা দুনিয়ায় এসে বাপকে দেখবে না। ড্যাম 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 অন মি। টুপ টুপ করে কয় ফোঁটা পানি পড়ে বিছানায়, আবার শুকিয়েও যায় না। অন্তু জীবনে কেঁদেছে খুব কম। আমজাদ সাহেব পছন্দ করতেন না। জয় বসল পাশে। অন্তু জিজ্ঞেস করে, আমাকে যেতে দেবেন না ওই বাড়ি? না, তোমার একটু রিল্যাক্স দরকার। কিছুদিনের দৌড়ঝাঁপে ক্লান্ত তুমি। হামজা ভাই এতক্ষণে চলে গেছে, গিয়ে বলেও দিয়েছে হয়তো তুমি যাবে না। অন্তিকের উপর রাগ তোমার, ঠিক না? অন্তু মেঝের দিকে তাকিয়ে যান্ত্রিক গলায় বলে, হ্যাঁ ঠিক, কিন্তু ওর সন্তানের উপর ছিল না। জানেন, তা সত্ত্বেও ওর সাথে আমি পাপ করে ফেলেছি। আমার ক্ষমা নেই। জয় সিগারেটে টান দেয়। ওসব কাটাছেঁড়া দেখতে পারবে না তুমি। আচ্ছা, দেখতে যাব না ওসব। তোতা পাখিকে শেখানো বুলির মতো বলে অন্তু। জয় মেঝের দিকে ঝুঁকে বসে সিগারেটের আগায় টোকা দিয়ে জমাট ছাই ফেলে মেঝেতে। হামজার কল আসছে বারবার, তারা দুজন মরা বাড়ি যাবে, কত কাজ পড়ে আছে তাদের। অন্তু আস্তে করে উচ্চারণ করে, কেন? খানিক সময় নেয় জয়, তারপর বলে, রাজনীতি পুরোটাই একটা নীতির ভাণ্ডার ঘরবালি, হোক তা দুর্নীতি অথবা সুনীতি। নীতি, তার মাঝে মেজর একটা নীতি কি জানো? জনগণকে কাবু রাখা। কিন্তু আমাদের দ্বারা কখনোই সম্ভব না জনগণের মন জিতে তাদের হাতে রাখা। তাহলে উপায়? কিন্তু হাতে তো রাখতে হবে। দীর্ঘশ্বাস ফেলল। ভয়, এটা কার্যকর। জনগণের মনে যতদিন আমাদের জন্য কলজে কাঁপা ভয় আছে, ততদিন আমরা আছি। ওটা পুঁজি আমাদের। তোমার ভেতরে তা নেই হয়ে যাচ্ছিল। বিদ্রোহী আর রাজ প্রতিদ্বন্দ্বীরা জানের ভয়হীন হয়। তাই বলে কি এদের কাবু করার জায়গা নেই? থাকে, এদের পরিবার। একটু থেমে বলে, আমি বলেছিলাম তোমার পরিবারকে আঘাত করতে দুঃখ পাবো আমি। অন্তিকে আঘাত করার সময় খারাপ লেগেছিল আমার। তোমার ভাবি গর্ভবতী, অসহায় মা, জেদ কি ভালো কিছু বয়ে আনে আরমিন? ঠোঁট একপাশে বাঁকা করে শব্দ করে মাথা দোলায় জয়। অন্তু মন্ত্রপুতের মতো দুপাশে মাথা নেড়ে সম্মতি দেয়। না, ভালো কিছু বয়ে আনে না। আমি আমার অপরাধগুলো সব গুলিয়ে ফেলেছি। মনে করান তো পাপগুলো। তবে এত বড় বড় দাম যখন দিচ্ছি, কিছু তো করেছি। কি? তোমার ভয়হীনতা। হ্যান্ড প্রেসিং বলটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, হামজা ভাই আর আমার পথ একটা, গন্তব্য দুটো। বিষয়টা এমন, এক রাস্তার মিলিত মোড়ের ওপর লাগোয়া দুটো বাড়ি। আমি যাব একটাতে, হামজা ভাই অপরটায়। কিন্তু পথ তো একটাই, একই স্থানে। সেখানে তুমি একটা ব্যারিকেড, হয় সেটা সরিয়ে দিতে হবে, নয়তো আধ ভাঙা করে পথ ক্লিয়ার করতে হবে। তোমার নিজস্ব দুর্বলতা নেই,
কিন্তু তোমার ভাবি, মা, তাছাড়া অন্তিক আমার আর হামজা ভাইয়ের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করেছিল। রেপুটেশন বলতে তো কিছু আছে নাকি? এসব কি ঠিক করেছে? না, ঠিক করেনি। অন্তু চোখ তুলে তাকায়। এত হিংস্র মনে হয়নি কখনো আপনাকে। তুমি আমায় চেনোই কতটুকু? জয় ঠোঁট কামড়ে হাসে, আবার জিহ্বা বের করে ঠোঁট ভেজায়। আমি মূর্খ, নির্বোধ, ঠিক বলিনি? জয় হো হো হা হা করে হাসে। এই হাসিটা অবর্ণনীয়। আনমনে কেউ জোরে হাসলে ভৌতিক লাগে। জয় পারে। তার আনমনা চোখ ঠোঁটে ফেড়ে গা দুলানো হাসি। এটা তার বৈশিষ্ট্য। পাখির মতো ঘাড় নেড়ে এদিক ওদিক তাকায়। অস্থির চঞ্চল জয় আমির। সিগারেটটা ছুঁড়ে ফেলে মেঝের ওপর। গত রাতে এসে গোসল করেছিল সেই মাঝরাতে। খুন করে এসে গোসল করতে হয়? হামজার জন্য গরম পানি করতে দেখছে রিমিকে। হামজাও গোসল করেছে? অন্তু ভাবে। তার মাথায় আবোল তাবোল ভাবনার আসছে। কে যেন ডাকছে। সে স্পষ্ট শুনছে। নাম ধরে ডাকছে ওকে। সাড়া দিলেই বলছে, মরে যা, যন্ত্রণা কমে যাবে। তোর মতো মেয়ের মরে যাওয়া খুব দরকার। অন্তু শুধায়, মরলেই সব যন্ত্রণা শেষ হয়ে যাবে? সে বলে, পাক্কা? তোর বাঁচার হকই তো নেই। তুই তোর বাপকে খেয়েছিস। নিজের পর্দা, কেরিয়ার, পরিবার, সম্মান, শান্তি, অবশেষে ভাইটাকে। সাথে কিছু অমানুষ শত্রুও লেলিয়ে নিয়েছিস নিজের পেছনে। একটা বাচ্চার বাপকে তার জন্মের আগে খেয়ে বসে আছিস। তোকে বাঁচার হক কে দিয়ে রেখেছে? তাহলে মরে যাওয়াই উচিত আমার। আলবাত তাই। জয় ড্রয়ারে অনেক রকমের মেডিসিন, ড্রাগস থাকে। কোনোটা ওভারডোজ হলেই তুই মুক্ত। তোর মতো নির্বুদ্ধের বাঁচতে নেই অন্তু। মুক্ত হ, ব্যথা কমিয়ে ফেল। এত যন্ত্রণা গেলে এমনিতেও সুস্থ থাকবি না। সাদা পাঞ্জাবির ওপরে আলমারি খুলে নতুন আতরের শিশি বের করে পুরো শরীরে আতর লাগাই জয়। পাঞ্জাবির কলার টেনে বোতাম আটকায়। হাতে থাকা শিকলের মতো রিসলেট খুলে কালো ঘড়ি পরে। গলার চেনটা পাঞ্জাবির কলারের আড়ালে রাখে। মরা বাড়ি ভদ্র হয়ে যাওয়া উচিত। অন্তুর নাকে আতরের ঘ্রাণ যেতেই পরিবেশ ভুলে অন্য টাইমলাইনে বিচরণ করতে শুরু করলো। সে দেখতে পায় সামনেই আমজাদ সাহেবের লাশ। চোখে সুরমা, গোলাপ জল ছেটানো হচ্ছে। আতর, কর্পূর ইত্যাদির গন্ধ আসছে। চট করে আমজাদ সাহেবের মুখটা বদলে অন্তিক হয়ে যায়। অন্তু কেঁপে ওঠে থরথর করে। তার জন্য হয়েছে সব। সে কি করে ফেলেছে? তার দুঃসাহস, তার লাগামহীন জবান, তার আপোষহীন চিত্ত, ফলস্বরূপ মার্জিয়ার শুকনো মুখ অন্তুর বুকে চিড় ধরায়। ওই ছোট্ট জানটা যখন দুনিয়ায় আসবে, বাবাকে পাবে না। সে কি জিজ্ঞেস করবে না, কেন আমার বাবা নেই? মার্জিয়া কি বোঝাবে না, তোর ফুপুকে জিজ্ঞেস কর? কি জবাব দেবে অন্তু? অন্তুর মনে হয় সে বোধহয় তলিয়ে যাচ্ছে কোথাও। সে কি চেতনা হারাচ্ছে? না, এত দুর্বল তো না সে। প্রতিবাদ, বিদ্রোহ, সত্যের সন্ধান, অন্যায়কে অন্যায় বলা, আপোষ না করে রুখে চলা, এসব কি দিল তাকে? অভিজ্ঞতা। প্রকৃতি কিছু নিলে বিনামূল্যে নেয় না। এই তো অন্তুকে কত শত অভিজ্ঞতা দিল। এসব কি টাকায় পাওয়া যায়? জয়ের অনেক অভিজ্ঞতা, তারও নিশ্চয়ই হারাতে হয়েছে। অন্তু ভাবে, এরপর জয় পশু হয়ে গেছে। অন্তুও তাই হবে একদিন। চুপচাপ মানুষ মারতে হাত কাঁপবে না। মানুষকে গাড়ি চাপা দিয়ে খণ্ড খণ্ড করে এসে রাতে সে চুপচাপ শান্তির ঘুম ঘুমাবে জয়ের মতো। অন্তুর আনন্দে বুক নেচে ওঠে। সে তো খালি শিখেছে মুখ চালাতে। ক্ষমতা আসলে চোখের চাহনিতে, হাতের অস্ত্র চালানোর দক্ষতায়, নীরবে উপড়ে ফেলায়। অন্তু নিজেকে অভিশাপ দেয়, পুড়ে মরে যা তুই। সেবার মনে হয়েছিল, এবার বুঝি কি না কি করে ফেলবি। তোর বাপ মরেছে, টাল হয়েছিস তুই। এবার দুনিয়াটা শাসন করে ফিরবি। তোর মতো মূর্খ আর জাহেরি লোকের তো মরে যাওয়া উচিত। মরে যা তুই। নিজেকে দেওয়া অভিশাপ অন্তুর খুব পছন্দ হয়। সে হালকা হাসে। সে কেবল চায় জয়ের মতো বহুরূপী আর হামজার মতো শীতল হতে। পারবে? ওরা কথা বলে না। ওদের মুখ অচল, হাত ও মাথা সচল। অন্তুকে ঘরে আটকে রেখে জয় বেরিয়ে যায়। খুব সুন্দর দেখাচ্ছে জয়কে। ঠিক যেন শ্যামা রাজকুমার সাদাভূষণে। খাঁটি বনেদি পুরুষ লাগছিল। অন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে জিজ্ঞেস করে, বাদের প্রতিবাদ করবি আর? অন্তুর মনে হয় আয়নার ভেতরের অন্তু সায় দিচ্ছে। ঘাড় নেড়ে বলছে, মৃত্যু করে যাব। তাতে যান থাক আর যাক। এ মাথা নোয়ানোর নয়।
জুলুমকারীদের হ্যাঁতে হ্যাঁ মেলানোর নয়, মুখ বুজে অন্যায় সহ্য করার নয়। দুম করে ভরা পানির বোতলটা ছুঁড়ে মারে কাঁচের ওপরে। ঝনঝনিয়ে ভেঙে পড়ে ড্রেসিং টেবিলের কাঁচ। এখন আর ওই অন্তুকে দেখা যাচ্ছে না। অন্তু জোরে জোরে শ্বাস ফেলে সেই অন্তুকে বলে, আর কখনো আমার কাছে এলে জ্যান্ত পুঁতে রাখবো। এই তুই আর তোর নীতি যা কেড়ে নিয়েছিস আমার কাছে, সেসব আমার গেছে। তোর তো এক ফোঁটা আঁচড়ও লাগেনি গায়ে। সমাজ তোকে কিছুই বলে না। তুই যে কত বেপরোয়া। তুই উজানের টানে বেতাল উত্তাল সমুদ্রের বিক্ষিপ্ত আগুন ঝরা ঢেউ, তা কেউ দেখে না। অথচ তোর মোহে, তোর নির্দেশনায় আমি নিঃস্ব, আমি কাঙাল, আমি পাগল, আমি বোকা। অন্তু চিৎকার করে চুল টেনে ধরে। ছুটে এসে হাতর কনুইতে লেগেছে এক টুকরো কাঁচ। ফিনকি দিয়ে রক্ত বেরোলে অন্তু সুখের শ্বাস ফেলে। কার্যকর তো ভীষণ। মানসিক যন্ত্রণাকে ভুলতে শরীরের ব্যথা ভীষণ কার্যকর ঠেকল অন্তুর কাছে। ক্ষততে যে জ্বলুনি উঠেছে তা মানসিক যন্ত্রণা থেকে মনোযোগ সরিয়ে আনছিল। কোনো ব্যথায় অনুভূত হচ্ছে না। চোখ বুজে আসতেই একটা দুধের বাচ্চা এসে মাথায় হাত রাখে অন্তুর। দেখতে অনেকটা আমজাদ সাহেবের মতো, চোখ দুটো অন্তিকের মতো। অন্তু চমকে ওঠে। হামজা সাদা পাঞ্জাবির সাথে সাদা ধবধবে একটা টুপি হাতে নেয়। নাগরা জুতোটা পায়ে চড়াতে চড়াতে জয়কে বলে, জানাজা কয়টায়? দেরি হবে। জয় চামড়ার স্যান্ডেলের বেল্ট লাগায় না জীবনে। ওভাবেই বেরিয়ে যাচ্ছিল। কলার ধরে পেছনে টেনে আনায় হামজা। থাপড়ে মুখের নকশা বদলে দেবো শুয়োর। পাতল। বাঁ পা দিয়ে মোড়া টেনে এনে ডান পা মোড়ার উপর রাখে জয়। হামজা ওর স্যান্ডেলের বেল্ট লাগিয়ে দিয়ে কষে একটা চাপড় মারে পিঠে। পিঠ ঘষতে ঘষতে বেরিয়ে গেল জয়। হামজা ও জয় প্রধান প্রতিনিধিত্ব করল অন্তিকের লাশ দাফনের। অন্তিক জয় ও হামজার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ করেছিল। শুধু এই কারণ হলে চলতো। এটাই তো শুধু কারণ না ওকে মারার। অন্তুর এত বাড়াবাড়ি মানা যাচ্ছিল না। বাড়িতে শত্রু ঢুকে ওর কারণে বাপ মাকে মেরে বেরিয়ে গেছে। বাইরের একতলা বিল্ডিং চালিয়ে গেছে। পার্টির দুটো ছেলে মরেছে। কয়েকজন চিকিৎসাধীন। অন্তু খড়ের গাদায় লাগা আগুনের মতো ধিক ধিক করে বাড়ছিল। জয়ের সাথে যা করে অন্তু, সবই তো কানে যায় ওর। এমনকি স্বয়ং তাকেও তোয়াক্কা করে না মেয়েটা। সেদিন অন্তু মোস্তাকিনের কাছে বের হবার পর রাস্তায় যখন পলাশের লোক অন্তুকে ধরতে এলো, মাঝার এসে ওকে রক্ষা করে বাড়ি নিয়ে গেছে। অন্তু গিয়েছে, কথাবার্তা বলেছে, আবার সেটা স্বীকার না করে চাবি চায়। চোখে ভয় নেই, জানের মায়া নেই, থামার সম্ভাবনাও নেই। হামজা কত ধৈর্য ধরবে? রাবেয়াকে হামজা বলল, খালামা, আর্মিন আসলো না, পরে বাজ এসে দেখা করে যাবে। আপনারা গেলেও পারেন। নিষেধ নাকি? যান না কেন? রাবেয়া তখন শোকে বিহ্বল। মার্জিয়ার জ্ঞান থাকছিল না। বারবার দাঁত লেগে যাচ্ছিল। কথাটা শুনেও বিশ্বাস করল না মার্জিয়া। কথাও বলল না। হামজা ও জয় লাশ মাটি দিয়ে বাড়ি ফিরল মাঝরাতে। সেদিন কোথায় গিয়েছিলে? হামজার প্রশ্নটা চরম শান্ত। জেনে শুনে প্রশ্ন করছে, তবুও মুখটা আন্তরিক। অন্তু খানিকক্ষণ চুপ থেকে বলে, ঝন্টু কাকার ছেলে মাঝার নিয়ে গেছিল। তুমি গেলে? তো কি মারামারি করার ছিল রাস্তায়? তাছাড়া সে উপকার করেছিল আমার। কৃতজ্ঞতা কাজ করছিল তখন। হামজা মসৃণ হাসল। এক হাতে সে জয়ের চুলে হাত বুলাচ্ছে। পায়ের ওপর পা তুলে বসা। কালচে খয়েরি ফতোয়ার সাথে সাদা পাজামা। অভিজাত দাম্ভিক চেহারা। ঘরে পড়ার কালো চামড়ার স্যান্ডেল। নেতাগিরি মানায় হামজার সাথে বেশ। অন্তু মুচকি হাসে। আপনার হাসি সুন্দর মেয়র সাহেব। যে কেউ বিভ্রান্ত হবে এতে। জয় হামজার কোলে শুয়ে পা তুলে দিয়েছে সোফার মাথার নকশার ওপর। সে টিভি দেখছে। ইংরেজি সিনেমা চলছে। হরর সাইফাই মুভি। প্যান্ডোরাম। ভয়ানক সব সাউন্ড, দৃশ্য। সে চোখ বড় করে গিলছে। অন্তুর কথা শুনে ঘাড় ফেরালো। এ চেংড়ি এই, মুখ সামলে। তোর ভাসুর লাগে। মানিস বা না মানিস, খারাপ নজর দিবি না। আমি জীবিত এখনো। অন্তু জবাব দেয় না। অনুশোচনা বা আফসোস শব্দ দুটো এ বাড়িতে বড়ই অকার্যকর। নিজের বাপ মা মরায় যে মানুষের চোখে অল্প একটু কাতরতা পরিলক্ষিত হয়নি, শুধু ভেতরে পড়েছে বোধ হয়, তাদের কাছে আশা করতে নেই সুখ। অন্তুও আজকাল চেষ্টা করে সেই রকম হতে। হামজা বলল, এরপর? ঝন্টু সাহেব জিজ্ঞেস করলেন সীমান্তকে এই বাড়িতে মারা হয়েছে কিনা। হুম? ভ্রু উঁচিয়ে মাথা নাড়ে হামজা। আমি বললাম আমার সামনে। ভোলে দিলে? হামজা হেসে ফেলল। গম্ভীর মানুষ হুটহাট হাসলে ভালো লাগে না ভয়ানক? অন্তু হাসল না। মুখের আকৃতির একটুও পরিবর্তন হলো না।
সে বলল, হ্যাঁ, বলে দিলাম। আব্বু কি বলতো জানেন? বলতো, অন্তু, সবচেয়ে সস্তা পাকস্থলী কোন প্রাণীর বলতো? আমি ভাবতাম সেই প্রাণীর পাকস্থলী বোধহয় বাজারে খুব অল্প দামে বিক্রি হয়। অনেক খুঁজেও না পেয়ে বলতাম, তুমি বলো আব্বু। আব্বু বলতো, যাদের পাকস্থলী অন্যায় সত্যকে হজম করে ফেলতে পারে ভেতরে। এরপর আমিও শিখলাম, আমার পাকস্থলীকে দামি বানাতে হলে অন্যায় সত্যকে উগড়ে দিতে হবে। তবে এখন আমি ভয় পাই, আর এসব করবো না। ভয় পাও? দাঁতে জিহ্বা ঠেকায় হামজা। অন্তু হাসে। পাই তো। আপনাকে পাই, জয় আমিরকে পাই। পাবো না কেন বলুন? এইটুকু বয়সে শুধু কথা বলে যত বড় বড় পর্যায়ে শত্রু কামিয়েছি আমি, আপনারা এতদিনের রাজনৈতিক জীবনে কামাতে পেরেছেন? তাই সেসব বাদ। আমি ভালো হয়ে যাব। আর দু একটা ভাই থাকলে না হয় রিস্ক নিতাম। আর নেই। এবার বা কার পালা আসবে? তার চেয়ে চুপচাপ মেনে নেওয়া কি ভালো না? ওখানে তারপর কি হলো? ঝন্টু সাহেব বললেন, তুমি সাক্ষী দেবে? আমি বললাম, এরপর আমায় বাঁচাবেন আপনি? তিনি বললেন, হ্যাঁ, অবশ্যই। তুমি শুধু প্রত্যক্ষদর্শী সাক্ষী নও, বরং ওই বাড়ির বউও। আরও অনেক কিছুই জানো ওই বাড়ির ব্যাপারে। সেই সব বলবে। এর বদলে ঝড়ঝাপটা আসবে। আমি সামলে নেব। জয় এ পর্যায়ে চট করে বলে উঠল, সম্বন্ধীর নাতি আমার। আমার বউ সাক্ষী দিলেই বেটার সালা একেবারে আমার বালগুলো ছিঁড়ে বোঝা বেঁধে ফেলত। সালা এবোর্টেড। অন্তু বলল। আমি হেসে বললাম, ওদের হাত থেকে নিজেদের সামলাতে পারছেন না, নিজের ভাগ্নে সামলাতে পারলেন না, এখন মরে গেছে তবুও কোনো প্রমাণ পেলেন না, আমাকে সামলে নেবেন? ঝন্টু চাচা খুব অপমানিত বোধ করেছিলেন বোধহয়, কিন্তু কিছু বললেন না। এতে খালি আমার একটা উপকার হলো, আর একটা নতুন শত্রু জোগাড় হলো। জয় হো হো করে হেসে ওঠে। হামজা কপালে হাত চেপে নিঃশব্দে হাসল। অন্তু উদাস হবার ভান করে বলল, নিজেকে আজকাল মাফিয়া মনে হয়। ওদেরও মনে হয় একসাথে এত শত্রু পাড়ি দিতে হয় না, শুধুই আমার মুখের জন্য। রিমি কিছু নাস্তার শরবত দিয়ে বসলো পাশের সোফায়। অন্তু চুপচাপ চেয়ে থাকে জানলার বাইরে। আনমনা দৃষ্টি। চোখ দুটো ঘোলা হয়ে আবার পরিষ্কার হয়। সে কেমন নাটকবাজ হয়ে যাচ্ছে। বুকে পাথর চেপে ঠোঁটে হাসা সহজ না। এটা তার জন্য সুবিধার হবে নাকি ক্ষতির? হামজার বাড়ি ফিরতে রাত হয়। জয় বাড়ি ফিরেছে বিকেলায়। গোসল করে বের হলে রিমি ঘরে খাবার দিয়ে এসেছে। অন্তু তুলির ঘরে ঢুকলো। তুলি মরার মতো বিছানায় পড়ে থাকে। আজকাল কোয়েলের সবটুকু যত্নও তরুর। তার কাছে প্রায় রোজই ইন্টারোগেশনে আসে তদন্ত সংস্থার লোকজন। তারা তখন তুলির সাথে হওয়া ঘটনা শুনল। এরপর থেকে সন্দেহ জোরালো হয়েছিল যে ও অথবা এ বাড়ির লোকই সীমান্তর খুনটা করেছে। কিন্তু আজ কদিন দেখা যায় লোকজন আর আসে না। গতরাতে শোনা গেল হামজা তার এক পার্টির গুপ্ত কালপ্রিটকে সীমান্তর খুনি সাজিয়ে আইনের আওতায় দিয়ে দিয়েছে অলরেডি। আর ফাঁক নেই তাকে সন্দেহ করার। কালপ্রিট স্বীকার করেছে সে সীমান্তকে খুন করেছে পুরনো শত্রুতার জেরে। কেস ডিসমিস। ঝন্টু সাহেব ক্ষমতা হারানো এক দাঁড় কাক। মাজার শুধু ফোনা তোলা সাপের মতো ফুঁসে বেড়াচ্ছে চারদিকে। এখন কেস চলছে বাপ মা মরার। হামজা খুব লড়ছে, নয়তো সন্দেহ করে বসবে পাবলিক। বাপ মার খুন হলো, তবু থানা কাছটিতে দৌড়াদৌড়ি নেই। সে দৌড়াচ্ছে, অথচ কালপ্রিটকে সে জীবন থাকতে পুলিশের হাওলা করবে না। তাকে তার প্রয়োজন, জয়ের প্রয়োজন। অন্তু তরুকে ডেকে নিয়ে বারান্দায় এসে বলল, আমার একটা উপকার করবে? কেন করবো তোমার উপকার? গম্ভীর মুখে তরুকে একটুও মানায় না। অন্তু হাসল মৃদু, অকারণে। তরু চুপ। সে চারিদিকে দেখছে, জানছে। অন্তু সেই লুব্রিকেন্ট যে আশায় এবাড়ির বন্ধ জানালার মরিচা ধরা সিটকিনিগুলো একে একে খুলতে শুরু করেছে। অন্তু বলল, আমার সাথে যাবে? কোথায়? আমি কোনো খারাপ বা ক্ষতিকর জায়গায় যেতে পারি বলে মনে করো তুমি? হেয়ালি করবে না। আচ্ছা, করব না। অন্তু দাঁড়ালো না, ভেতরে চলে গেল চুপচাপ। অন্তু ওভাবেই দাঁড়িয়ে থাকে, ঘাড় ফেরায় না। তরু বাথরুমে ঢুকতে ঢুকতে বলে, দ্রুত তৈরি হবে, হাত ধুয়ে নি আমি। আলতো হাসে অন্তু। এই বারান্দা থেকে বাড়ির পেছন দেখা যায়। বিশাল ডোবা ওই সামনে, কালো কাদামাটি বেশি তাতে পানির চেয়ে। হামজাও জয়কে দেখে আন্দাজ করা যায়নি ওরা এত গভীর। ছিচকে রসিকার অল্প স্বল্প দাপুটেই লাগতো কেবল। জয় খাচ্ছিল। কোয়েল বারবার প্লেটের ওপর হাত চালাচ্ছে। আমার চলকে দিয়ে তারপর খাও। জয়, ও জয়, 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 আমার কথা শোনো। জয় এতক্ষণে মাছের কাটা বেছে বেশ একটা মিশন কমপ্লিট টাইপের ভাব নিয়ে তাকালো কোয়েলের দিকে। ক সংবন্ধিত চেংড়ি।
কি সমস্যা তোর? ওই ভাবি শালির মেয়েকে বলি আমি বাঙালি, তবে মাছে ভাতে না। ও শালি, আমারে মাছ দিয়েন না, মাছের বালটা আমি বাঁচতে পারি না, আমারে দিয়েন না। ভাতের নিচে পানি উঠে বন্যা হয়ে যাচ্ছে, তবুও মাছের কাঁটা বাছা শেষ হয় না। কোয়েল জোর করে খামচি দিয়ে ধরল জয়ের হাত। আমার চলকে দাও। বাংলা ভাষার সাথে জোচ্চুরি করছিস বেইমান। তোর তো দেশদ্রোহিতার শাস্তি হওয়া উচিত। চলকেত কি? চকলেট। বল মামা, ও থুক্কু। আমাকে তো আবার কেউ বালের দামটুকুও দেয় না। কজে জয়, চকলেট দাও, চকলেট। অন্তু রুমে ঢুকতে ঢুকতে শুধরে দিল, চকলেট কোনো বাংলা শব্দ না। দেখো, আর এক বেইমান হাজির। এ আবার দেশের সাথে না, স্বয়ং ঘরের স্বামীর সাথে বেইমানি করা বেইমান। অন্তু কিছুক্ষণ এমনভাবে ইতস্তত করল যেন সে বাড়িওয়ালার কাছে চুরি করার অনুমতি চাইবে। জয় বলল, এমনি তো মুখটা হাওড়ার ব্রিজের মতো, এখন এমন লাউডাগা সাপের মতো কুঁচকে যাবার কি হলো? কি সমস্যা? আমার কিছু টাকা লাগবে। অন্তুর টাকা চাওয়ার এই কঠিন সংকোচ দেখে জয়ের একটু হাসিই পেল। তাছাড়া আজ তার মনটাও ভালো। জিজ্ঞেস করল, কি দরকার? সব দরকার বলা যায় না। ফার্মেসির দোকান তো আছে আশেপাশে না? আমাকে বলো, আমি এনে দিচ্ছি, অথবা কাউকে দিয়ে আনিয়ে দিই। তা যদি হতো তো করতাম নিশ্চয়ই। টাকা দেবেন কি না? তোমার এই টাকা পয়সা দিয়ে পুষে আমার কি লাভ? লস প্রজেক্টে মাল ঢালতেছি। অন্তু কথা বলল না। জয় শোভার ওপর উড়িয়ে ফেলে রাখা প্যান্টের দিকে ইশারা করে বলল, ওখান থেকে নাও। মাত্র 20টা টাকা অন্তু বের করে নেয় হাতে। তবুও মনে হলো তার হাত কাঁপছিল, শিরশির করে কাঁপছিল। চোখে মুখে অন্ধকার নেমে এসেছিল। অন্তু যখন রুম থেকে বেরিয়ে যাচ্ছিল, জয় মনোযোগ সহকারে খাবার মাখাতে মাখাতে বলল, বাপের বাড়ি যাচ্ছ? অন্তু পেছন ফিরল, অকপটে বলল, হ্যাঁ। জয় চোখ তুলে তাকায় না। অন্তু বেরিয়ে যায় চুপচাপ। জটিল এক সম্পর্ক রেখার উপর দৌড়ে কতদূর পৌঁছে যায়। মানুষের জীবন পরিণতিতে নিশ্চিতভাবে মৃত্যু দাঁড়িয়ে, কিন্তু সম্পর্কগুলোর? এতক্ষণ শুনলে অবরুদ্ধ নিষেধের 43তম পর্ব। কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।